দর্শক, এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতির গুণগত মান। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। পরিচয় করে দিই শুরুতে তাদের সঙ্গে। আছেন এস.এম. কামাল হোসেন, এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। একেবারে ডান পাশে আছেন, আমার পাশে আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আহ্বায়ক, ঢাকা দক্ষিণ বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। টপিকটা একেবারে রাজনীতি রিলেটেডই এবং গুণগত রাজনীতি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। শুরুতে একটু আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই। আপনার কাছে যদি একটু জানতে চাই, বাংলাদেশের ধরেন আমরা দুই বড় দলের উপরই বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট। আরও ছোটো ছোটো অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু তাদের অস্তিত্ব মাঝে মধ্যে খুঁজে পাওয়া কঠিন। ইভেন জাতীয় পার্টির মতো বড় দল, তাদেরও মাঝে মধ্যে উপজেলা নির্বাচনে তাদের অস্তিত্ব আসলে খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় বিএনপি, আওয়ামী লীগ বড় দুই রাজনৈতিক দল, যে সম্পর্ক বড় দুই দলের বাংলাদেশের যে রাজনীতি দীর্ঘকাল ধরে চলে আসছে, কী ধরনের রাজনীতি আমাদের, আপনার একজন রাজনীতিবিদ হিসেবে কী বলবেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ, তাকেও ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। খুব মূল্যবান আপনার প্রশ্নটা করছেন। বাংলাদেশের জন্মটাই হয়েছিল কিন্তু যে আমাদের রাজনৈতিক অধিকার ছিল না বলেই শেষ পর্যন্ত আমাদেরকে লড়াই করে দেশ স্বাধীন করতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে স্বাধীনতার 50 বছর পরেও, 52 বছর পরেও এখন পর্যন্ত সেই রাজনৈতিক অধিকারই আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। আজকে বরঞ্চ ডে বাই ডে আমরা পিছিয়ে যাচ্ছি রাজনীতির নামে। আজকে যেটা হচ্ছে যে রাজনীতির নামে আজকে বিরাজনীতিকরণ চলছে, এবং এটা দুর্ভাগ্যের বিষয় হলো যে সেই 111 থেকে এটা যাত্রাটা শুরু হয়েছে এবং এখনও চলতেছে। কারণ রাজনীতি যদি থাকতে হয় তাহলে তো গণতন্ত্র থাকতে হবে, মানুষের ভোটের অধিকার থাকতে হবে। আপনার কি মনে হয় যে বিরাজনীতিকরণের যে কথা আপনি বলছেন, আপনারাও তো একটা দীর্ঘ সময় দেশে ক্ষমতায় ছিলেন, এখন আওয়ামী লীগ একটা লম্বা সময় আছে, আপনাদের সময় কি আপনারা ঠিকঠাক মতো রাজনীতির মানটা বজায় রাখতে পেরেছেন, নাকি আপনাদের সময়ও বিরাজনীতিকরণের কারণে, আওয়ামী লীগও রেশারেশির কারণে এখন সেই পথ, এটা বহু পুরনো পথ, তার মধ্যে তো আপনাদের দল যখন ক্ষমতায় সেই সময়টাও পড়ে? এইটা একটা সহজ পদ্ধতি। জি, এটা যেটা আপনিও যেটা প্রশ্ন করলেন আজকে, আমি আপনার কাছে জানতে চাইলাম। না, আমি বলি আপনি যেটা করলেন, সরকারি দলও আজকে একই কথা বলবে যে বিএনপির আমলে কি ছিল, গণতন্ত্র ছিল না। আজকে পশ্চিমারা বা আজকে বিদেশিরা বলে তাদের এখানে কতটুকু আছে। অর্থাৎ এটা হলো কি যে আমি কি সাইড কেটে যাওয়া, অর্থাৎ আমাকে বর্তমানটা নিয়ে আমি ভাবতেছি যে অতীত থেকে সেখানে আমি বলবো না যেখানে একেবারে বিএনপির কোথাও দোষ নাই, আমি সেটা বলবো না। সরকার পরিচালনা করতে যে, রাষ্ট্র পরিচালনা করতে যে ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু ফাইনালি সেটাকে আমরা ওভারটেক করে ভালোর দিকে যাচ্ছে কিনা সেটা হলো প্রশ্ন। এই জন্য আমি বললাম যে ডে বাই ডে আমরা পিছনের দিকেই যাচ্ছি, ডে বাই ডে পিছনের দিকে যাচ্ছে। এটা তো বাস্তব। যেমন আজকে মনে করেন যে আজকে আপনি যেটা বললেন যে এটা বাস্তবতা, যে বাংলাদেশে দুইটি রাজনৈতিক দলই বৃহৎ রাজনৈতিক দল যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, মোল্ড করে। কিন্তু আজকে এটাও আবার দুর্ভাগ্যের বিষয় যে আজকে দুইটা রাজনৈতিক দলের মধ্যে যে একটা সহ অবস্থান যেটা থাকা দরকার ছিল, আজকে সেই সহ অবস্থানটা নাই। এখানে হয়তো কামাল সাহেব বলবে যে আমাদের কারণে নাই, আমি বলবো তার কারণে নাই, কিন্তু বাস্তবতা হলো নাই। এবং সেটা না থাকার কারণটা একটাই, যে গণতন্ত্র নামে ভোটটা নাই। যদি সেটা থাকতো তাহলে জবাবদিহিতা থাকতো, আইনের শাসন থাকতো, এবং তখন একসাথে চলার। অনেক ধন্যবাদ, একেবারে পরিষ্কার। আমরা একটু এস.এম. কামাল হোসেন আপনার কাছে আসতে চাই। যেটি আব্দুল সালাম বলার চেষ্টা করেছেন যে দেশে বিরাজনীতিকরণ হচ্ছে, আগের থেকে রাজনৈতিক বাস্তবতা এখন আরও খারাপ, এবং যার মূল কারণ হচ্ছে ভোটটা ঠিকঠাক মতো হচ্ছে না। আপনাকে ধন্যবাদ, সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, বিরাজনীতিকরণ তো শুরু হয়েছে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর।
অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে একজন সামরিক শাসক। আমি জিয়াউর রহমান, এরশাদ সাহেব কি রাজনীতিবিদ? বেগম খালেদা জিয়া কি রাজনীতিবিদ? আপনি আসেন না, আপনি বলেন। এরা রাজনীতিবিদ? আমি আপনার প্রশ্ন করি, জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ? বেগম খালেদা জিয়া ধরেন আন্দোলন সংগ্রাম করছে, জিয়াউর রহমান মারা যাওয়ার পর একটা রাজনৈতিক ক্যারেক্টার অর্জন করছে, আমি এটা ধরে নিলাম। কিন্তু জিয়াউর রহমান, এরশাদ দুজনেই জোর করে ক্ষমতা দখল করছে এবং বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করছে। জিয়াউর রহমান বলছে, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। যাত্রা শুরু হয়েছে এবং ১/১১ সরকার চূড়ান্ত পর্যায়ে দুই নেত্রীকে মাইনাস করার নামে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করেছে। এই যে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার সাথে কারা জড়িত? যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা আজকে এই রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করার জন্য আজকে তারা এই ষড়যন্ত্র করছেন। এখনকার অবস্থা কি? আমি এখনো মনে করি যে এখন তো রাজনীতি আছে, এখন তো রাজনৈতিক নেতৃত্বে যিনি বঙ্গবন্ধুর তনয়া হিসেবে শুধু নয়, আপাতমস্তক একজন রাজনীতিবিদ শেখ হাসিনা। ইডেন কলেজের ভিপি ছিল, জি। আপনি রোকেহালের ছাত্রলীগের সেক্রেটারি ছিল, ৬৬ ৬ দফা আন্দোলনে মিছিল করছে, ৬৯-এর গণ অভ্যুত্থানে মিছিল করছে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা। হ্যাঁ, বঙ্গবন্ধুর তনয়া, এটা তার একটা আলাদা অহংকার, আলাদা গর্ব, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতির ভিতরে উঠে এসেছে। আর এখন রাজনীতি ওই যে ধারাবাহিকতা, বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই শক্তি এখনো বহাল আছে, আমি অস্বীকার করি। আপনারা করছেন না বিরাজনীতিকরণ? আওয়ামী লীগ বিরাজনীতিকরণের কোনো প্রক্রিয়ার সাথে, আওয়ামী লীগ, বিএনপি তো তাই বলছে। সেটা বিএনপি কি বলছে? কারণ বিএনপি যেটা নিজে করছে সেটা আওয়ামী লীগের বিরাজনীতিকরণের শিকার বিএনপি, সেটি আওয়ামী লীগ বলছে। আমি মনে করি যে বিএনপি নিজেই তো বিরাজনীতিকরণের ভিতর দিয়ে জন্ম হয়েছে। এখন বিএনপি এফেক্টেড না? আমি বিএনপি এফেক্টেড তার নিজের কারণে। আওয়ামী লীগ কিছু করছে না? আওয়ামী লীগ কেন করবে? বিএনপি এফেক্টেড তার নিজের কারণে, কারণ বিএনপি নেতাকে তারেক জিয়া তার ভুল সিদ্ধান্তের কারণে আজকে বিএনপি এফেক্টেড। বিএনপি ২০০১ থেকে ২০০৬ যখন রাজনীতি করেছেন, সেই রাজনীতির কারণে তারা আজকে ছিটকে পড়েছেন। আজকে বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে, বিএনপি তারেক জিয়ার সিদ্ধান্তে চলে বলে আজকে বিএনপি কোনো যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারেক জিয়া যা বলছেন, এবং তারেক জিয়া রাজনীতির জন্য রাজনীতি করছেন না, নিজের অবস্থানকে টিকে রাখার জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। সেই তারেক জিয়া তো রাজনীতিবিদ না। জি, অনেক ধন্যবাদ। আব্দুল সালাম বলছিলেন যে আপনাদের বিরাজনীতিকরণের যে অভিযোগ আপনি করছিলেন, যে বাস্তবতার কথা বলছিলেন, সেটি উনি বলছেন যে বিএনপি তার নিজের জন্য দায়ী, তাদের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ১ থেকে ৬ পর্যন্ত দেশ চালানো, মানে একরকম আপনাদের কারণেই আপনারা এই বাস্তবতায় পড়েছেন। আমার ভাই বলছে ৭৫-এর পরের কথা, কিন্তু ৭২ থেকে ৭৫-এর কথা কিন্তু বলে নাই। যদি বাংলাদেশের ইতিহাসে যদি বলতে, তাহলে তো ৭২ থেকেই শুরু হবে। আমরা একটু বর্তমানে থাকি না, বর্তমানে বলতেছি, যেহেতু বলছে যে জিয়া রহমানের কথাটা আসছে, অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ গণতন্ত্র ছিনায় নিল, মানে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, তো ওইটাই তো বিরাজনীতিকরণ। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল, একটা দল, তো এটাই তো বিরাজনীতিকরণ। সেটা কে করলো? আওয়ামী লীগ করলো। বরঞ্চ জিয়া রহমান সাহেব যেটা, আমি বলি, বরঞ্চ জিয়া রহমান সাহেব যেটা বলে যে জিয়া রহমান সাহেব মানে রাজনীতিক লোক না, কিন্তু রাজনীতিক না হলেও একটা দেশপ্রেমিক মানুষ। তিনি প্রমাণ করছেন যে সারা রাজনীতিটাকেই ফিরাই দিচ্ছেন। আওয়ামী লীগ রাজনীতিটাকে কুক্ষিগত করছিল, আর জিয়া রহমান আইসা আবার সেই রাজনীতিটাকে ফিরাই দিচ্ছেন, যেটার ফসল হিসাবে আজকে আওয়ামী লীগ। আমরা এখন আওয়ামী লীগ কিন্তু ছিল না, তা এখন এই জন্য যেটা আপনাদের নিজেদের কোনো ভুল নেই, মানে এখনকার বিএনপি যে অবস্থায় পতিত হচ্ছে, না এখন বিএনপি কি আছে? আপনাদের কোনো রকম সিদ্ধান্তের ঝামেলা নেই? না, কোনো সিদ্ধান্ত এখানে সবাই, বিএনপির তো কোনো সমস্যা নাই। আজকে সমস্যাটা রাষ্ট্রের। আপনারা যে আন্দোলনটা ঠিকঠাক মতো করতে পারছেন সরকারের বিরুদ্ধে? আন্দোলন মানেটা কি? আন্দোলনের থিওরিটা কি?
এখানে তো বুঝতে হবে যে আন্দোলন মানে তাহলে কোনটা, যে আওয়ামী লীগও জনগণকে সম্পৃক্ত করে না, জনগণের সম্পৃক্ততা তা আছেই, কিন্তু জনগণকে নিয়ে তো অস্ত্র নিয়ে মাঠে নামার তো আন্দোলন না, তাই না? ওনারা যেটা বলেন যে বিএনপি জ্বালাও পোড়াও, তাহলে জ্বালাও পোড়াওটা কি আন্দোলন না কোনটা আন্দোলন? বিষয়টা হলো যে জনগণ কার পক্ষে আছে না আছে সেটা ডিসাইড হবে কিসে? ভোটে, নির্বাচনে। সে নির্বাচনটা কি আছে বাংলাদেশে? সেটা তো নাই। যেটা নির্বাচন তো হচ্ছে, আপনারা ছেড়ে না দিচ্ছেন। না না, কোথায় হচ্ছে? মনে কর যে আজকে এরশাদের অধীনে যদি নির্বাচন মানে গ্রহণযোগ্য না হতে পারে, বেগম খালেদা জিয়ার অধীনে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে শেখ হাসিনার অধীনে গ্রহণযোগ্য হবে কেন? যেটা আমরা সুযোগই পাচ্ছি না। যে শেখ হাসিনা আসার পরে বেগম খালেদা জিয়ার জেলে নিছে, এখনো জেলে আছে। ওই যে কথায় কথায় শুধু তারেক রহমান বন্দনা, শুধু তারেক রহমান এই করলো, তারেক রহমান এই করলো, অর্থাৎ সেই জায়গায় মিনিমাম যে জায়গায় সুযোগ সুবিধা নাই, তো সেই জায়গায় তার অধীনে নির্বাচনটাকে নির্বাচন হলো নাকি? তাকে গণতন্ত্রের কথা বলে হিটলারও কিন্তু ডেমোক্রেটিক হইতে আসছিল, হিটলারও কিন্তু ডেমোক্রেটিক হইতে ক্ষমতায় আসছিল, কিন্তু তারপরে তার শেষটা কিভাবে হয়েছে? একটা ফ্যাসিস্ট হিসাবে হয়েছে। তো এই জন্য যে আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল আজকে তারা এত দেউলিয়া হয়ে যাবে রাজনৈতিকভাবে, আর তারা একেবারে টোটাল ডেমোক্রেটিক প্রসেস থেকে একেবারে আগেও, এটা আওয়ামী লীগ ওই সময় হয়েছিল বলেই ওই অবস্থা হয়েছিল। আপনাকে আওয়ামী লীগকে দেউলিয়া মনে হচ্ছে মানে এখন? অবশ্যই, কারণ নাহলে আজকে ভোট ছিনতাই করে নিয়ে দেবে কেন? আজকে ভোটই তো নাই। ভোট থাকতো তাহলে না জনগণ রাজনীতিকে দেউলিয়া বলছেন। দেখেন ভাই একটা কথা, নাহলে ভোট ছিনিয়ে ভাই একটা বলছে 72 থেকে 75, আমরা একটু বর্তমানে থাকি না ওইটা বইলে এসে উত্তর দিতে হবে। 72 থেকে 75 উনি বলছেন একদলীয় শাসন ব্যবস্থা। বঙ্গবন্ধু দেশ গড়ার যখন কাজে আত্মনিয়োগ করলেন, তখন অতি বিপ্লবীরা আর পরাজিত মুসলিম লীগের দেশে থানা লুট করলো, পাটের গুদামে আগুন দিল, আওয়ামী লীগের এমপিকে ঈদের জামাতে গুলি করে হত্যা করলো, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো। এবং স্বাধীন বাংলাদেশে প্রথমে মাথাপিছুর আয় ছিল $50 থেকে $70। বঙ্গবন্ধু $293 দেশকে এগিয়ে নিয়ে এসেছিল, স্থিতিশীল অবস্থানে ছিল। এবং অর্থনৈতিক মুক্তির কর্মসূচি হিসাবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় দল গঠন করেছিলেন, নট এক দল। এবং এটা পার্লামেন্টে পাশ করিয়েছিলেন মেজরিটি সংসদ সদস্যদের অনুমতি সাপেক্ষে। কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই, উনি বলেন জিয়াউর রহমান রাজনীতি, জিয়াউর রহমান কাদের রাজনীতি চালু করেছেন? জিয়াউর রহমান গোলাম আজমদের রাজনীতি চালু করেছেন, জিয়াউর রহমান যুদ্ধ অপরাধীদের রাজনীতি চালু করেছেন, জিয়াউর রহমান পাকিস্তানি প্রেমিকদের রাজনীতি চালু করেছেন। অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার জন্য, পাকিস্তানকে খুশি করার জন্য জিয়াউর রহমান তথাকথিত বহুদলের গণতন্ত্রের নামে পরাজিত মুসলিম লীগ আর জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। জিয়াউর রহমান প্রথম যে উপদেষ্টা করেছিলেন, কয়জন রাজনীতিবিদ ছিল আপনি বাইর করেন? সব আমলা এবং ইয়াহিয়া খানের আমলা। ইয়াহিয়া খানের 71 সালের যে সরকার ছিল পাকিস্তানের, এই পূর্ব সেই সরকারের আমলাদের যেমন করেছিল। আর আপনি যেটা বলছেন, আপনি কি প্রশ্ন করেছিলাম যে সালাম ভাই বলছিলেন যে আওয়ামী লীগ নিজেই এখন দেউলিয়া হয়ে গেছে, যে কারণে তারা ভোট ছিনতাই করে নিয়ে যাচ্ছে। দেখেন 96 সাল, জনগণ যদি সাথে থাকে ক্ষমতায় টিকে থাকতে পারে না। ভাইরা খুব চেষ্টা করেছিল, বিএনপি বিডিআর পুলিশ টেমিয়ে 12 জন যুবলীগ ছাত্রলীগের কর্মীকে হত্যা করেছিল। জনগণ রাস্তায় নেমেছিল, জাতীয় নেতাদের পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছিল। মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, জনগণ রাস্তায় নেমেছিল, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল আইন করে। আর 2014 সাল থেকেই ভাইরা আন্দোলন করছেন। 2015 সালে বেগম খালেদা জিয়া অবরোধের ডাক দিয়েছেন, কেউ রাস্তায় নামে নেই। ভাইরা এই 2007 মানে 23-এর 28 অক্টোবর জনগণকে ডাক দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। বিচারপতির বাড়িতে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছিল, পুলিশ পিটিয়ে হত্যা করেছিল, তারপরে হাসপাতালে হামলা করেছিল, সাংবাদিকদের আহত করেছিল। জনগণ তাদের সাথে ছিল না বলে একটা পর্যায়ে ঘরে চলে যেতে বাধ্য হয়েছে। জনগণ যদি ভাইদের সাথে থাকতো তাহলে 96 সালে যেমন বিএনপি যেটি বলে যে সরকারের সঙ্গে পুলিশ প্রশাসন এমনভাবে আছে তাতে করে জনগণ সাথে থেকে খুব বেশি লাভ না। আমি বললাম যে সেদিন পুলিশ বিডিআর মিলে ছাত্রলীগ যুবলীগের 12 জন নেতাকর্মীকে হত্যা করেছিল। 28 অক্টোবর জিএনপির কয়টা লোক আহত হয়েছে? নিহত তো দূরের কথা, কয়টা লোক আহত হয়েছেন?
যে কয়জন সাংবাদিক আহত হয়েছে সেই কয়জন বিএনপির নেতা আহত হয়নি। তার মানে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ মানে বিএনপির কোনো কিছুতে বাধা দিচ্ছে না। আমরা মনে করি জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণের প্রতি আস্থা যাদের আছে তারাই ক্ষমতায় থাকবে। আমরা জনগণের আমাদের সাথে আছে, আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণের কাছে জবাবদিহিতা বিশ্বাস করি। এখানে বিএনপি আন্দোলন করছে, আন্দোলন করুক। বিএনপি যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমরা সেটাকে স্থিতিশীল অবস্থায় আনার চেষ্টা করব। আমরা চাই দেশে স্থিতিশীল অবস্থা থাকুক। দেশে আজকে বিশ্বের যে সংকট, সেই সংকটের মধ্যে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জি জি আব্দুল সালাম। এটা তো চাইলে তো একটা ওই যে বললাম না যে জনগণের ভোটটাই ফিরে দিতে, যেটা ভাই যেটা বললো যে 96 সাল আওয়ামী লীগের, আসলে এগুলো তো ইতিহাস এবং ইতিহাসেই থাকবে। এখন মাঝে মাঝে প্রধানমন্ত্রী ওই যেটা আমি জাস্ট প্রশ্নটা একটু করি আপনাকে, সেটা হচ্ছে উনি যেটা বলার চেষ্টা করছেন 96 সালে জনগণ সঙ্গে ছিল দেখেই বিএনপি পদত্যাগে বাধ্য হয়েছিল আর একটি নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, যেটা আপনারা অনেক আন্দোলন করছেন কিন্তু জনগণ আপনাদের সাথে নেই দেখে আপনারা পারছেন না। এখন 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর শপথ দিছিল না, সংসদও ছিল, শপথও নিছিলেন। তিনি যদি চাইতেন তাহলে র্যাব আর পুলিশ দিয়ে গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারতেন। আর আরেকটা হলো 96 সালে ওনারা যেটা করছেন, যে বলার যে বাংলাদেশের কয়েকটা ক্ষতি আওয়ামী লীগ করছে, সেটা হলো যেমনি 75 সালে ওই ওনারা তো বিএনপির কাঁধে দিতে চান, সেসব বিএনপি জন্ম হয় নাই। খন্দকার মোস্তাক প্রথম মার্শালও দিছিলেন, আর্মি নিয়ে আসছিলেন। ঠিক 96 সালেও সিভিল ব্যুরোক্রেটদেরকে তারা কনস্টিটিউশন ব্রেক করে রাস্তায় নিয়ে আসছিলেন, যেটা চরম একটা অপরাধ গণতান্ত্রিক রাজনীতির জন্য। তারপরেও সেসব বলল যে বেগম খালেদা জিয়া যদি চাইতেন, কারণ ওইখানে যে বেগম খালেদা জিয়া কি চাইছেন, যেটা সব দল চাচ্ছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, তাহলে একটা এই যে পরিবেশটা আসছে তাহলে শেষ হবে। এবং সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাশ করে তারপরে তিনি রিজাইন করে তারপর নির্বাচন দিচ্ছেন। সেই বইতে মনে করে যে কেয়ারটেকার প্রথাটার জন্য তো সব দল একত্র ছিল, কিন্তু ওনারা ক্ষমতায় আসলেন কখন? 2007-08-এ। এই গভর্নমেন্টটা কি ছিল? এই গভর্নমেন্টটা ছিল আর্মি ব্যাক গভর্নমেন্ট। এটা কিন্তু অর্থাৎ ওই সময় এই আর্মি ব্যাক 2008 সালে নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন না আর্মি ব্যাক গভর্নমেন্ট কিনা, কথাটা তো তাই, ওটা অস্বীকার করা যাবে না তো যে আর্মি ব্যাক গভর্নমেন্ট। মইনুল আহমেদ আয়েশা সেই সময় তো সব কিছু করে দিল তার, এবং সেটার জন্য বিএনপি বা বেগম খালেদা জিয়া সেই সময় বলছে যে যারা করছে তার বিচার হবে, আর আওয়ামী লীগ বলছে যে আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও, তোমাকে কোনো বিচার হবে না। ও তাই হয়েছে। তারপরে থেকে তার দেশে ভোট নাই, এই জন্যই তো বললাম যে সেখান থেকে যে বিরাজনীতিকরণ শুরু হয়েছে, আজকে অবস্থাটা যাচ্ছে। আর আরেকটা যেটা আমার ভাই যেটা বললেন যে এই জায়গায় বিএনপির কিছু করার নেই, তাই আপনি বলছেন বিষয়টা এরকম যে আওয়ামী লীগ যতদিন এরকম পথে থাকবে ততদিন না বিএনপি আওয়ামী লীগ থাকতে পারবে চাইলে না চাইলে শোন, এটা হলো যে এখন যদি জোর করে থাকতে চায়, ওই যে আমি বললাম জোর করে আছে, জোর করেই তো আছে। আজকে পুলিশ আর র্যাব দিয়ে, আজকে ইভেন আওয়ামী লীগও তো এই নির্বাচন করে না, প্রশাসন দিয়ে নির্বাচন। আসলে জোর করে থাকা যায় না, জোর করে যে যতদিন থাকে যতদিন পর্যন্ত এই প্রশাসনকে ব্যবহার করতে পারবে, এক সময় তো রিভোল্ট হবেই। ছোট বিরতি নিয়ে আমরা ফিরবো এই জায়গায়। জি, একটা ছোট বিরতি এখান থেকে শুরু করবো, তারপর আমি একটু ছোট বিরতির সময় আছে। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম গুণগত রাজনীতি নিয়ে। কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, আবারও পরিচয় করে দিয়ে আছেন এস এম কামাল হোসেন, এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আহ্বায়ক, ঢাকা দক্ষিণ বিএনপি। একটু এস এম কামাল হোসেন আপনার কাছে আসতে চাই। এস এম কামাল হোসেন, মানে আমরা যে একটু নিয়ে আসি, আপনি বলবেন তারপরে। আমি একটু জানতে চাই যে আমরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করি, একজন রাজনীতিবিদ হিসেবে আসলে কোন জায়গায় মূল মানে শূন্যতা আপনার মনে হয়, যে কারণে আমরা মানে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি বলে মনে হয় কিনা, এগুচ্ছে রাজনীতির জায়গাটা? আমি আপনার বলি, তার আগে সালাম ভাই একটা কথা বলছে যে বেগম খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চাইতেন তাহলে থাকতে পারতেন। উনি কিন্তু থাকতে চেয়েছিলেন। 96 সালের 11 মার্চ রাষ্ট্রপতির সাথে বৈঠক করে বলেছিলেন 15 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল সম্ভব না, রাষ্ট্রপতিকে বলেছিলেন। অর্থাৎ পার্লামেন্ট কন্টিনিউ করতে চেয়েছিলেন, কিন্তু আপনার পারেননি, কারণ জনগণ রাস্তায় নেমে এসেছে।
এখন কি জনগণ রাস্তায় নামছে না, মানে আমি মনে করি ভালো একটা ভোটের জন্য? আমি এটা তো আপনিই জানেন, জনগণ রাস্তায় নামলে ভালো ভোট না, ভোট তো আছেই, জনগণ রাস্তায় নামলে শুনেন শক্তিশালী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা না হইলে আপনি কিছু অনিয়ম হবেই। আর জনগণ শেখ হাসিনার পক্ষে আছে, জনগণ তো বিএনপির পক্ষে নেই। হ্যাঁ, বিএনপির কর্মীরা আছে, বিএনপির সমর্থকরা আছে, আমি এটা অস্বীকার করি না। আজকে বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা, একটি মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ অতীতে হয়ে আসছে। পাকিস্তান আমলে দুইটি ধারা ছিল, দেশ স্বাধীনের পরে দুইটি ধারা। বিএনপি যে বলে যে বিএনপির ভয়ে আওয়ামী লীগ ভালো ভোট দিতে চায় না, আমরা তো বিএনপি ভোটে আসুক, বিএনপি ভয় আমরা, বিএনপির সাথে তো আমরা নির্বাচন করে দেখছি, বিএনপি ভোটে আসুক। এই উপজেলা নির্বাচন ফেয়ার করার জন্য আপনাদের ভোট, তাতেও তো আওয়ামী লীগ নানা রকম কৌশল নিয়েছে, মন্ত্রী এমপি স্বজনরা যাতে ভোটে না থাকে। বিএনপি ভোটে আসলে কি ফেয়ার? আমরা না, বিএনপি স্বজনরা, মন্ত্রীর স্বজনরা ভোটে, আমরা যেটা মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে প্রভাব মুক্ত করতে। জি, প্রভাব তো আছে, নির্বাচনের প্রভাব মুক্ত করতে, এটি হলো মূল লক্ষ্য। আমি বলছি বাংলাদেশের ইতিহাসে কোন স্থানীয় সরকার বিনা রক্তপাতে হয়নি, কোন স্থানীয় সরকার নির্বাচন। 9 মে যে নির্বাচনটা হয়েছে, হ্যাঁ, 11,556টি ভোট কেন্দ্রে, আমি তো মনে করি 25টা ভোট কেন্দ্রে হয়তো সংঘর্ষ হয়েছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন এখানে আওয়ামী লীগের প্রার্থী যারাই আছে তাদের তো তাদের সবারই ন্যূনতম কিছু না কিছু প্রভাব এলাকায় থাকবে, খুব স্বাভাবিক। ভাই, রাজনীতি যে করে তারই অবশ্যই আমি বলছি যে এই ভোটও ফেয়ার করার জন্য তো আপনারা কৌশল নিয়েছিলেন যে যাতে প্রভাব মুক্ত থাকে। এর মধ্যে যদি বিএনপির ক্যান্ডিডেট থাকতো, বিএনপি ক্যান্ডিডেট আছে না, বিএনপি জিতছে না, তারা তো আসলে দলের সমর্থন ওইভাবে না, বিএনপি জিতছে না, বিএনপির প্রার্থী তো জিতছে, 7টা তো জিতছে বিএনপি। নির্বাচন ফেয়ার না হলে বিএনপি 7টা যে দেখবে। আপনি বলেন আগে তো 10টা হুন্ডা 20টা গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে ঢুকানো হইতো, আর এখন কিন্তু 10টা হুন্ডা 20টা কেন্দ্র ভোট গুন্ডা যায় না, ভোট কেন্দ্রে কিন্তু হুন্ডা ঢুকতে পারে না। এখন কিন্তু ভোট কেন্দ্রে আপনি বলেন এই নির্বাচনের টেবিলে কোথাও ব্যালটটাকে সিল মারা হয়েছে, যেখানে 2-1টা করা হয়েছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে ভোট বন্ধ হয়েছে। বিএনপি আসলে এই প্রেক্ষাপট থাকবে কিনা? অবশ্যই থাকবে, কেন থাকবে না? কারণ বিএনপির আমলে নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। এখন আপনাদের কথা নির্বাচন কমিশন, এবার এই নির্বাচন কমিশন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেননি। অতীতে নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের নিজের ইচ্ছা অনুযায়ী, আর বঙ্গবন্ধু তারা প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করার জন্য। হ্যাঁ, এইবারের নির্বাচন কমিশনও অনেক রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন, পেশাজীবী সুশীল সমাজের সাথে কথা বলে নির্বাচন, বিএনপি যদিও যায়নি, গঠন করেছেন। এবং নির্বাচন কমিশনের কোনো আইন ছিল না, বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা আইন করেছেন। অর্থাৎ অতীতের নির্বাচন কমিশন আর এখনকার নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। জি জি জি, অনেক ধন্যবাদ। আব্দুল সালাম বলছিলেন যে, মানে আবার কথায় ঘুরে ফিরে একই কথায় আসছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ তো বলছে যে তাদের অধীনে নির্বাচনে গেলে সুষ্ঠু ভোট সম্ভব, যেটি তারা উপজেলা ইলেকশন গত নির্বাচনের উদাহরণও তারা দিতে চান, যে বিএনপি আসছে না কেন নির্বাচন, আমরা তো ভালো ভোট করেছি, রক্তপাতহীন একটা উপজেলা নির্বাচন গেল। ওনারা তো বলেনি, ওনারা একটা শক্তিশালী বিরোধী দল চান, তার মানে ওনারা পার্মানেন্ট সরকারি দল, তাই না? এখন এটা হলো যে আমার ভাই বললো না যে হুন্ডা আর গুন্ডা, এখন তো হুন্ডা গুন্ডা বা আওয়ামী লীগ কিছুই লাগে না, এখন প্রশাসন দিয়ে কাম সারা হয়ে যায়। কারণ এবার দেখছেন এর আগের নির্বাচনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে আওয়ামী লীগ এই সরকার নির্বাচিত করছে নাকি, আমরা জিতে আনছি, ওপেন মিডিয়াতে বলছে। এটা সত্য কথা তো এটাই। আর আরেকটা হলো যেটা বললেন যে ওই যে 96 ওই যে বেগম খালেদা জিয়া থাকতে চায় যে পারতেন কিনা, আমি যেটা বলছি যে এখনো যেটা বর্তমান প্রধানমন্ত্রী বলে না যে সামরিক সরকার বা অন্য কেউ যদি চিন্তা ভাবনা করে তাহলে আইন আছে, তাদের বিচার হবে। তো প্রশাসনের কেউ তো রাজনীতি করার বা কু করার তো কোনো সুযোগ নাই, না আছে, কু করলে তার বিচার হবে। তো 96 সালে তো তারা সিভিল ওই সচিবালয় থেকে বের হয়ে তারা কু করছে, ওইটা কি? সেটাও তো বেআইনি। যদি আর্মিরটা বেআইনি হয়, অর্থাৎ দুইটাই প্রশাসন, একটা হলো মানে পরা ড্রেস পরা আর একটা হলো ড্রেস ছাড়া, তো দুইটাই তো কু। তো ওরা তো এরা কু করছে,
ওই সময় যে এই যে মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যেটা সচিবালয় থেকে বের হয়ে যেটা করলো, তাহলে ওটা কি? তো ওইটা তারপরেও বলি, যদি আওয়ামী লীগের মতো চাইতো তাহলে ওই সময় খালেদা জিয়া চাইলে পারতো যে ঠিক আছে এই ভাইঙা দাও, ওদের মনস্টার ভাইঙা দিয়ে উড়াইয়া দাও, যেটা আওয়ামী লীগ করছে। কিন্তু বিএনপি তো সেটা করে নাই। এই জন্য বললো যে ওনারা তো 14 সালে নির্বাচনের সময়ও বলছিল, এখন তো মনে হয় যে ওই সময় ক্ষমতা ছেড়ে দেওয়া ভুল ছিল। আমি ভুলটা বলতেছি না, গণতন্ত্রের পক্ষে করছে সে। যদি না হইতো তাহলে একই রকম হইতো, বিএনপির চরিত্রই হইতো আজকে যেটা হয়েছে, জোর করে ক্ষমতায় থাকতে হইতো। তো সেটা তো করে নাই বেগম খালেদা জিয়া। এখন আপনারা কি জন্য অপেক্ষা করছেন, কি জন্য? আমরা যেটা বলতেছি যে আমরা ভোটটা চাই, এই দেশের মানুষ ভোট চায়, ভোটটা দিতে চায়। এখন যেটা হচ্ছে, আপনারা তো ধরেন পার্লামেন্টে নাই, আন্দোলনে খুব বেশি দেখা যাচ্ছে না, মানে আপনারা আসলে কি করছেন? না আমি শোনেন, আন্দোলন বারবার আপনি প্রথমে বলছি যে আন্দোলনের ডেফিনেশনটা তাহলে দিয়ে নিয়ে আগে যে আন্দোলনটা কি। এই পর্যন্ত আন্দোলন করতে যে আমাদের কয়েকশো নেতাকর্মী খুন হয়েছে, কয়েকশো নেতাকর্মী গুম হয়েছে, এবং বিএনপির এমন একটা নেতাকর্মী নাই যার বিরুদ্ধে অসংখ্য মামলা নাই, জেলে যায় নাই। আন্দোলনটা বলতে আপনি কি বুঝেন? অর্থাৎ এখন যদি আওয়ামী লীগ যদি জোর করেই ক্ষমতায় থাকতে চায়, তাহলে তো স্বাভাবিকভাবে এখন ওদেরকে মাইরা ক্ষমতা থেকে নামাইতে হবে। তো বিএনপি তো মারার দল না, বিএনপি তো অস্ত্র নিয়ে মাঠে নামবে না, তাই না? তো অস্ত্র নিয়ে যারা মাঠে নামে তাদের তো খবরদার, অসুবিধা আছে, তাহলে তোমার হ্যাং করা হবে বলতেছে না বর্তমানে। তো এই জন্যই বললাম যে আমার পক্ষে যদি আজকে তারা যেটা 2000 বললো যে 2006 সালে ওই আর্মি ব্যাক গভর্নমেন্টের সাথে তারা লিয়াজও করে তারা ক্ষমতায় আসছে, তারপরে তার কোনো ভোটের মাধ্যমে আসে নাই, এরপরে তার কোনো ভোট নাই বাংলাদেশে। বাংলাদেশের কোনো ভোট আছে? বিএনপি আসে না বলে এরকম ভোট? না, বিএনপি আসবে কেন? বিএনপি 18 সাল তো গেলাম, তারপরেও কি হয়েছে? 18 সাল তো গেলাম, নির্বাচন তো করতে দেয়নি আমাদের। এবং আমি বলছি প্রত্যেকটা চ্যানেলে সেই নির্বাচনকালীন সময় বলছে যে আমি প্রার্থী, আমার অপোনেন্ট তো আওয়ামী লীগ না, আমার অপোনেন্ট প্রশাসন, আমাকে নির্বাচন করতে দিচ্ছে না, পরিষ্কার বলছি। তা এখন শোনেন, কথা হলো যে আর বাস্তব অবস্থাটা কি, যদি এত কিছুর পরেও যদি তারা জোর করেও যদি দেশটা চালাইতে পারতো তাহলে তো হইতো। আজকে বাস্তব অবস্থাটা কি? আজকে অর্থনীতির অবস্থাটা কোথায়? আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে বাংলাদেশ ব্যাংকে কি ঘটছে যে সাংবাদিকদের যেতে দেওয়া হয় না, তারপর ডালমে কুচ কালা হয়, এটা সেই বলছে, তাই না? আজকে সবচেয়ে বাস্তব অবস্থা হলো যে সরকারের ঘনিষ্ঠ মুষ্টিমেয় কিছু ব্যক্তি আর কিছু প্রতিষ্ঠান ছাড়া আজকে কেউ সুখে নাই, সাধারণ মানুষ আজকে সুখে নাই, শান্তিতে নাই। এই জন্য আজকে যদি একটাই কথা যে আমরা যেটা চাই যে ইমিডিয়েট যে নির্বাচন, জনগণের নির্বাচন, সেই নির্বাচনটা অবশ্যই আওয়ামী লীগের অধীনে না, একটা নিরপেক্ষ সরকারের অধীনে, যেটা সব দল মিলে করছে। আজকে শুধু বিএনপির প্রবলেম বলেন কেন, আজকে কমিউনিস্ট পার্টির মতো পার্টি, ওরা তো ক্ষমতায় যাবে না জানে, তারপর তারা নির্বাচন আসে না কেন? আজকে বাসদ আসে না কেন? অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে কেন আসে না? একটা ছোট বিরতি নিয়ে আবারও আমরা একটু বিরতির পরে বলছে আমারে দিবেন আপনি? না, বিরতির পরে আসবো, আপনার কাছে আসবো। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা ছিলাম গুণগত রাজনীতির বিষয় নিয়ে কথা বলছিলাম। আব্দুল সালাম, আমি একটা প্রশ্ন রাখতে চাই। আগামীকাল ডোনাল্ড লু আসছেন, যিনি নির্বাচনের আগেও এসেছিলেন এবং শর্তহীন সংলাপের কথা বলেছিলেন, সেটি বাস্তবে আসলে রূপ নেয়নি। এবারের এই সফরকে আপনি আসলে কিভাবে দেখছেন? শোনেন, এই প্রসঙ্গে কিন্তু আমরা এখনো কোনো কথা বলি নাই, বরঞ্চ আওয়ামী লীগই বলতেছে বারবার। মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এই সফর নিয়ে এটা কোনো ব্যাপার না, ওনারা কেন আসতেছে কি আসতেছে সেটা আসলে সাধারণ সম্পাদক তো বলছে যে বিএনপি চাঙ্গা হয়ে যাচ্ছে। না, ওই তো তার মানে ওই যে বললাম, তার মানে ওনারাই মনে করতেছে এটা। শুনুন, আমাদের কথা হলো বিএনপি চাঙ্গা কি, বিএনপি যা আছে আছে, বিএনপিরে ওনারা চেষ্টা করছে ভাগার জন্য, শেষ করার জন্য পারে নাই। এমনকি তাদের দলের লোকরা আলটিমেটাম দিয়ে রাখছে যে আগামী 12 বছরের মধ্যে বিএনপি শেষ হয়ে যাবে। তো দেখা যাক। এখন সবচেয়ে বড় তো যে আওয়ামী লীগই আজকে শেষ হয়ে যাওয়ার প্রান্তে চলে আসছে। কোনো গত নির্বাচনে তারা যে কর্ম করছে, অপকর্ম করছে, আজকে উপজেলা নির্বাচন এসে সেটাকে সামাল দিতে পারছে না। আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, কি অসহায় আত্মসমর্পণ তাদের একজন সাবেক মন্ত্রীর কাছে, আজকে ওই রোডসের গাড়িগুলোর কাছে। আজকে সে মন্ত্রী, সে তার কাছে অ্যাপিল করতেছে এই ধরনের লক্ষ্যকর বাসগুলো বন্ধ করেন, একটু ফিটনেস গাড়ি নিয়ে আসেন। আর ভাই, এটার দায়িত্ব কি ওই লোকের না দায়িত্ব ওবায়দুল কাদের সাহেবের? এর জন্য অসহায় আত্মসমর্পণ করছে আওয়ামী লীগ সিন্ডিকেটের কাছে।
আজকে এই যে বললাম যে আজকে ন্যাশনাল ব্যাংক দেখেন, আজকে ন্যাশনাল ব্যাংকের যে অবস্থা, সেখানে প্রথম আলো লিখছে যে মিলেমিশে ন্যাশনাল ব্যাংক এটা খায় ফেলাইলো। তার 2009 সালে ঋণ খেলাপি ছিল 400 কোটি টাকা, সেটা এখন 12,000 কোটি টাকারও বেশি। তো এই যে অর্থাৎ সবকিছু অসহায় আজকে তারা কারণে যে সিন্ডিকেটের কাছে তারা অসহায়, যেটা পার্লামেন্টে এর আগে অর্থমন্ত্রী বলছে যে আমরা কি করব, আজকে এই সিন্ডিকেট ভাঙার আবার কোনো সুযোগ নাই, বাণিজ্য মন্ত্রী বলছে। আর এর আগে বলছে যে যারা ওই যে শেয়ার মার্কেট লুট করছে তারা এত ক্ষমতাবান যে তাদের নাম আমার নেওয়া যাবে না। অর্থাৎ এটা হলো যে বললাম যে আজকে আওয়ামী লীগ দেশ পরিচালনার জন্য জননির্ভর না হয়ে কিছু ব্যক্তি নির্ভর হয়ে যাওয়ার কারণে আজকে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমরা খুব বেশি সময় পাবো না, একটু এস.এম. কামাল হোসেন বলছিলেন যে বিএনপি ভাঙা বহু চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু শেষ পর্যন্ত এখন আওয়ামী লীগ নিজেরাই শেষ হওয়ার পথে। দেখেন, জনগণ যদি সাথে থাকে তাহলে যে কোনো স্বৈরাচারকে ক্ষমতার থেকে নামানো যায়। জনগণ আপনাদের সাথে আছে? আমি বলি আর কি, আপনি অনেকবার বলছি, প্লিজ। বেগম খালেদা জিয়ার সাথে জনগণ ছিল না, উনি যার ফলে 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচন করতে চেয়েছিল 1,21,00,000 ভুয়া ভোটার করে, এবং ওই নির্বাচনে সকল রাজনৈতিক দল বিএনপি আর জামাত ছাড়া সবাই কইছে নির্বাচনে যাব না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিউর রহমান নিজামী এবং বেগম খালেদা জিয়াকে জয়লাভ করেছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সিগনেচার জাল করে। আপনি বেগম খালেদা জিয়া যেটা আমার ভাই বললেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ওই কারণে না, সেদিন একজন প্রতিমন্ত্রীর সাথে কিছু সশস্ত্র ক্যাডাররা সচিবালয়ে ঢুকেছিল, যার ফলে একজন কর্মচারীকে সাথে খারাপ ভাবা কর্মচারীকে মারধর করার প্রতিবাদে সচিবালয়ের কর্মচারীরা ওই আন্দোলনে নেমেছিল, এবং এই ক্ষেত্রে গণতন্ত্রের আন্দোলনে তারা একাত্মতা ঘোষণা করেছিল। আজকে বাংলাদেশে আপনি যেটা বলছেন অর্থনীতির কথা, আমি একটু পড়ে শুনে যে 2003-এর 6 নভেম্বর বৈঠক অর্থমন্ত্রী বললেন অর্থনীতি বিপর্যস্ত, সাইফুর রহমান জরুরি সাহায্য দরকার, তীব্র অর্থনৈতিক সংকটে 3 পার্বত্য জেলার উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত করা হলো, ঋণ এবং 2003-2004 অর্থবর্ষের দাতাদের নির্দেশ 8 দফা বাজেট সংশোধন করা হয়। সেই সময় সাইফুর রহমানের সাংবাদিকরা প্রশ্ন করে বলেছে ঋণ নিলে বিদেশিদের কথা শুনতে হয়, অর্থাৎ অর্থনীতির দেউলিয়ার। আপনি উনি রেফারেন্স দিলেন কার? দেবপ্রিয় ভট্টাচার্য। আমি ওনাকে শ্রদ্ধা রেখেই বলি দেবপ্রিয় ভট্টাচার্য পদ্মা সেতু যখন বঙ্গবন্ধু তার স্বপ্নের পদ্মা সেতু করেন, নিজের সততা, সাহসিকতা, দেশপ্রেম, দূরদর্শিতার কারণে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নেন, তখন উনি বলেছিলেন এত বড় প্রকল্প বাস্তবায়নে অনেক বৈদেশিক মুদ্রার প্রয়োজন, যা যোগান দিতে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়বে, এর দায় সরকার এড়াতে পারবে না, তাদের এই জন্য তাদেরকে ভয়ঙ্কর নতুন সমস্যায় পড়তে হবে। অর্থাৎ পদ্মা সেতু হোক, ওনারা সেই মন্তব্য করেছিলেন। যারা এসি রুমে বসে জনগণের চোখের ভাষা বোঝে না, তারা এই ধরনের শেষ পর্যায়ে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের এই যে প্রতিদিনই ধরেন পাল্টাপাল্টি কথা, পাল্টাপাল্টি ধরেন বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করে আওয়ামী লীগ বিএনপি, এই যে দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার কোনো পথ দেখেন? আমি দোষারোপের রাজনীতি, আমরা দেশ নিয়ে আমরা দেশ নিয়ে ভাবি বলে কবে দেশ এই বিএনপি আওয়ামী লীগ, কারণ বিএনপির পথ হচ্ছে পাকিস্তানের দ্বারাই দেশটাকে ফিরিয়ে নিয়ে যা, বিএনপির পথ হচ্ছে জঙ্গিবাদের দ্বারাই দেশটাকে ভালো ভোট গ্রহণযোগ্য পথ হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ করা, সব দলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য ভোট দেখেন সামনে। আমি মনে করি আর আওয়ামী লীগের মূল লক্ষ্য হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত, আজকে উন্নত স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর তনে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিএনপির চলাপথ আওয়ামী লীগের চলাপথ এক হবে না, এটা স্বাভাবিক, এটা তো এক নাই, কারণ আওয়ামী লীগ অলওয়েজ গণতন্ত্র শেষ করছে। আমরা এর জন্যই বলবো যে আসলে আওয়ামী লীগ এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছে যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করে দিচ্ছে তারা, যেটা দেশের জন্য গণতন্ত্রের জন্য খুবই খারাপ। এই পথ খোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বারবার, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, আমরা এখনো জানাচ্ছি যে ইমিডিয়েট নির্বাচন দেন, এবং সব দল যেটা চাইছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে দেন সেটাই দেন। আর যে ভাই যে কথাটা বললো এটা আমি না বললে হবে না, যে 2000 সাথে আওয়ামী লীগ ঠেকায় নেই, মইনু আহমেদ ঠেকাইছে, মইনু আহমেদ আইসা নির্বাচন ঠেকাইছে, আওয়ামী লীগ ঠেকায় নেই। আওয়ামী লীগ লগি বইটা দিয়ে মাইরাও
নির্বাচন ঠেকাইতে পারে না, এটা মইনু আহমেদ আসার পর ঠেকাইছে, কাজে ওইটা ওনাদের ক্রেডিট নাই, ক্রেডিট গোজ টু মইনু আহমেদ। এর জন্যই বললাম যে আজকে আমরা সেই পথে চাই না, আমরা চাই ডেমোক্রেটিক পথে, ডেমোক্রেসিটা এখনো ধরে রাখা দরকার, সেটার জন্য নির্বাচন দরকার। মানে গ্রহণযোগ্য শব্দের সংস্করণে ভোট হবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা হচ্ছে বিএনপির প্রোডাক্ট, বিএনপির সবচেয়ে আপনারা বেনিফিশিয়ারি না, বিএনপি সবচেয়ে আমরা গণতন্ত্রের বেনিফিশিয়ারি। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে। জনগণ 2001 থেকে 2006 বিএনপির অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ভোট কবে দেখব আমরা? তাই নয়, বিরোধী দলের অভিযোগহীন ভোট কবে দেখব? রাজনীতিকে হত্যা করতে জানতে চাইছিলাম, ভোট নিয়ে বেশি অভিযোগ বিএনপির, সেই অভিযোগ ছাড়া ভোট কবে হবে দেশে? অভিযোগ বিএনপি এখন জিতার গ্যারান্টি কে দেবে বিএনপিকে? আপনি গ্যারান্টি দিয়ে নামান। জনগণ যদি গ্যারান্টি না দেয় থাকবে, ভোটের গ্যারান্টি জনগণ দেবে। তার মানে উনি আগেই কনফার্ম করে নিতেছেন আর বলে বিএনপি ক্ষমতা, আমরা ক্ষমতার গ্যারান্টি চাই না, আমরা নির্বাচন। ধন্যবাদ কামাল হোসেন আব্দুল সালাম। আমরা আশা করি যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সবগুলোই হবে, যার মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে তারা নির্বাচন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নিশ্চয় সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।